m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হলো একটা বিন্দু, আর যদি ডাল দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করা যায় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি বৃষ্টি? দুই বিন্দুগামী হ্যাঁ সমীকরণ হচ্ছে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b পাবো। আচ্ছা x minus x1 by x1 minus x2 equal to y minus y1 by x y1 minus y2. x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আহাত সূত্র মুখস্থ হয়েছে, তাহলে বলো তো মনে করো কোনো একটা সরল রেখা উভয় অক্ষ থেকে সমান অংশ ছেদ করলো, বা আচ্ছা সমান না, এক্স অক্ষ থেকে এ অংশ ছেদ করলো, ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করলো, তাহলে ওই সরল রেখাটার সমীকরণ কি? x by a plus y x by b ইকুয়াল এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান। দুটোই তো এক্স কইছো। ও সরি এখন এরপর আরেকটা সমীকরণ লিখছিলাম যেটা হলো মানে একটা সরল রেখা উভয় অক্ষরে কোনো একটা নির্দিষ্ট অংশ ছেদ করছে, এবং ওই মূল বিন্দু থেকে ওই রেখার উপর একটা লম্ব দেওয়া আছে, সেই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং ওই লম্বটা যদি অনুভূমিক রেখা মানে এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ তৈরি করে, তাহলে ওইটার একটা সমীকরণ আছে। x by p sec alpha plus y by p cosec alpha ইকুয়াল এটারে এইভাবেও লেখা যায়, এক্স বাই আমি লিখছি পি কোসেক আলফা না, p sec alpha এটা লিখছি সেক আলফা, এক্স বাই পি সেক আলফা, আর একটা লিখছি ওয়াই বাই পি কোসেক আলফা, এইভাবে লিখছি ইকুয়াল ওয়ান, তাই না? এটা এইভাবেও লেখা যায়, এক্স এক্স সেক আলফা এক্স ইন্টু কজ আলফা প্লাস ওয়াই ইন্টু সাইন আলফা ইকুয়াল হচ্ছে পি, এইভাবেও লেখা যায় সূত্রটারে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। মানে এটা তুমি জাস্ট লসাগু করলে, আর ওই যে ওয়ান বাই কজ আলফা মানে কজ আলফা সেক আলফা মানে কজ আলফা, ওয়ান বাই কোসেক আলফা মানে সাইন আলফা, এইভাবে লেখা যায়। এভাবে ইউজ করতে পারো তোমরা অঙ্কের মধ্যে। বুঝতে পেরেছো? এই ছিল মোটামুটি সূত্র। অনেক বেশি কঠিন সূত্র এখানে নাই, খুব ইজি কিছুই সূত্র আছে। তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই অধ্যায় মানে মেন সরল রেখায় ঢুকলাম আর কি। সরল রেখা এখান থেকে শুরু, এতক্ষণ যা বলছি এগুলো মোটামুটি বেসিক জিনিস পড়লাম। দাও বই দাও। 3E আমি যখন যে অধ্যায় করাই সেই অধ্যায়ের উদাহরণের অঙ্কগুলো নিজ দায়িত্বে করা, কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করা, বলা, জানা জেনে নেওয়া, করে নেওয়া। কিন্তু আমি কিন্তু নিজের থেকে উদাহরণ করতে পারবো না, কারণ সহজ অঙ্ক আবার সলিউশন করে দেওয়া আছে, অধ্যায়ের অঙ্ক সব করা হয়েছে, তার কনসেপ্ট সব আলোচনা হয়েছে, তাহলে ওগুলো নিজ দায়িত্বে করে নিতে হবে। আর অনুশীলনী মানে ইম্পর্টেন্ট না এরকম কিছু না, কিন্তু অনুশীলনীতে ইম্পর্টেন্ট অঙ্ক দেয়। তোমার এই বইতে অনুশীলনীর অঙ্ক, অনেক বইতে এটা আবার মানে উদাহরণের অঙ্ক, তোমার এই বইতে উদাহরণের অঙ্ক, অন্যান্য বইতে এটা অনুশীলনীর অঙ্ক আছে, অনুশীলনীর অঙ্ক হিসাবে আছে। এই জন্য কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কিন্তু স্কিপ করার উপায় নেই। যদি উদাহরণের অঙ্কেও কোনো নিউ কনসেপ্ট থাকে, নতুনভাবে করার কিছু থাকে, সেটা তোমাদের করতে হবে। না পারলে আমার সাথে আলোচনায় আসতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম যে অঙ্কটা আসছে এখানে 5 নাম্বার, গ্রুপ 1 থেকে আমরা করাবো, G1 থেকে 5 নাম্বার অঙ্ক করাবো শুরুতেই আমরা। G1 এর 5 নাম্বার অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে 4x + 3y - 12 = 0 কে ঢাল আকারে প্রকাশ করে ইহার ডাল নির্ণয় করো। 4x + 3y - 12 = 0। কোনো সূত্র যদি আলোচনা না হয় আমি আলোচনা করে নিব। এই সূত্রটাকে আলোচনা করছিলাম লাস্ট ক্লাস, আমাকে একটু বলবা। y = mx + c, এটা একটা সরলরেখার সমীকরণ, এবং কোন একটা সরলরেখা যদি y অক্ষ থেকে কত m অংশ ছেদ y অক্ষ থেকে c অংশ ছেদ করে, এবং এই রেখাটার ডাল যদি m হয়, তবে এটার সমীকরণ হলো y = mx + c। সাধারণত y = mx + c বেশিরভাগ রেখাগুলো এই রকম শেপের হয়, এই রকম যায়। কোনোটা যদি মূল বিন্দু দিয়ে যায় কোন একটা রেখা, তাহলে তখন y = mx হয়, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে c এর মান 0, y অক্ষ থেকে কোনো অংশ ছেদ করে না। y অক্ষ থেকে যে এই সরলরেখাটা ছেদ করছে, তাহলে এটার হবে y = mx + c। হ্যাঁ, তারপরে যে নিচেরটাও ছেদ করছে y = mx + c, হয়তো c কোনো সময় মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু আছে। কিন্তু মূল বিন্দু দিয়ে গেলে তখন c এর মান হয়ে যায় 0। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে c এর মান কি 0, মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে c এর মান 0। এই সরলরেখাটারে, এই যে এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সরলরেখার সমীকরণে তাহলে তো কয়েকটা ফরম্যাট আছে, আদর্শ সমীকরণই সরলরেখার কয়েকটা, তাহলে এটাকে ঢাল আকারে প্রকাশ করতে কইছে এবং ঢাল নির্ণয় করতে কইছে। ঢাল আকারে এইটা হলো ঢাল আকারের ফরম্যাট। ঢাল আকারে যদি নির্ণয় করা কোনো সমীকরণের কথা বলে, তাহলে এটাই কনভার্ট করা লাগবে। তাহলে এটাই লেফট হ্যান্ড সাইডে y আছে, তাহলে এখানে y রেখা বাকি সব আরেক পাশে নিয়ে নিতে হবে। 3y = হচ্ছে 12 - 4x হবে। এরপরে তোমরা দেখো 3y এর মধ্যে 3টা গুণাকার আছে, ওই পাশে যে 3টা ভাগ হয়ে যাবে, তাহলে 12 রে 3 দ্বারা ভাগ করলে কত 4, 3 4 12,
মাইনাস 4 3 দ্বারা ভাগ করলে 4/3x। বুঝতে পারলা? এখন এখন যদি ওইটার ফর্মেটে একদম নির্ণয় করি, দেখো এক্সটা আগে আছে, কনস্ট্যান্ট পার্ট শেষে আছে, তাহলে ইকুয়াল হবে -4/3x প্লাস এর 4। তাইলে এটা একদম আদর্শ সমীকরণের ফর্মেটে আছে, জাস্ট ওইটার সাথে যদি এখন কম্পেয়ার করো তাহলে এই ডাল বের হয়ে যাবে। ঠিক আছে, এতকে y কল mx প্লাস c এর সাথে তুলনা করে পাই m ইকুয়াল কত, m এর পজিশনে কত আছে, এই যে এখানে y এখানে y এখানে x এখানেও x, এখানে কনস্ট্যান্ট c, এখানে c এর জায়গায় আছে 4, এখানে m এর জায়গায় এই যে এইটুকু আছে, এইটুকু কত -4/3। আনসার হয়ে গেল। তাহলে প্রশ্ন ছিল যে ঢাল আকারে প্রকাশ করেছি এবং ঢাল আকারে প্রকাশ করার পর যেটা বলছিল সেটা হচ্ছে ঢাল নির্ণয় করো, ঢাল নির্ণয় করা হয়ে গেছে। এই ছিল এই প্রশ্নটার সলিউশন। গ্রুপ 2 থেকে করাবো 6 নাম্বার অঙ্ক, দ্রুত উঠে ফেলাও। গ্রুপ 2 হ্যাঁ, এরপরে গ্রুপ 2 থেকে করাবো। গ্রুপ 1 এর 6 আছে, ওইটা 6 আছে, এখানে গ্রুপ 2 এর 6। এটা কি নতুন না পুরান? আদের আমার 24 সালে নতুন। ওকে আছে আচ্ছা, গ্রুপ 2 এর আছে, তোমাদের সমস্যা নেই। দেখো প্রশ্ন বলতাছি -1 2 এবং 3 -5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা মানে করে দেওয়ার মতোই না, সৃজনশীলের কতে আসা প্রশ্ন। হ্যাঁ তাই, কুমিল্লা বোর্ড 2017 সালে সৃজনশীলের কতে আসছে, যা সূত্রের মধ্যে বসাই দিবা। বৃষ্টিতে যে সূত্র ধরছিলাম সেটাই সূত্র, কিন্তু বৃষ্টি পারো নাই। নেক্সট ক্লাস থেকে আগামী মাস থেকে আমি অলরেডি যে শিট বানাইছি, ক্লাস পারফরমেন্স এবং এক্সামগুলোর পারফরমেন্সগুলো সবগুলো একদম প্রত্যেক দিন প্রত্যেক স্যার এটা পূরণ করবে। তোমার ক্লাস পারফরমেন্সে 100% আকারে মার্ক দেওয়া হবে এবং মাস শেষে একটা করে গাইডেন্স সমাবেশ করা হবে, সেখানে তোমাদের সেগুলো উপস্থাপন করা হবে, তোমাদের উন্নতি অবনতির কি অবস্থা সব মিলে। বুঝতে পেরেছো? এবং অবশ্যই মাস শেষে যাদের পারফরমেন্স সবচেয়ে বেশি থাকবে তাদেরকে গিফটের ব্যবস্থাও করা হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এখানে যেটা করলাম এটা মুছে ফেলবো। লুৎফা, আচ্ছা তাহলে আমরা এখন G2 থেকে করাবো, তাই না? G2 থেকে 6 নাম্বার অঙ্ক করাবো। G2 থেকে 6 নাম্বার অঙ্কে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে কইছে, দুইটা বিন্দু দেওয়া আছে, তোমরা গিভেন লিখতে পারো। a = কত, a = -1 2, a = কত -1 2, b = কত 3 - 5 3 - 5 3 - 5। ঠিক আছে, এবং এই দুইটা বিন্দুগামী সরলরেখার, তাহলে মানে এবি রেখার সমীকরণ নির্ণয় করো। এবি রেখার সমীকরণ, তাহলে একটু আগে যেটা আলোচনা করতেছিলাম, এবি রেখার সমীকরণ হবে y - y1। যাদের সূত্র মানে যারা সূত্রটা ভালো করে পারো না, কনফিউশন থাকে, তারা প্রথম দিকে সূত্র লেখা করতে পারো, প্র্যাকটিস করতে পারো। পরবর্তীতে সূত্র ক্লিয়ার হয়ে গেলে সূত্র লেখার দরকার নাই, শুরুতে তো স্যার x - x ছিল, সমস্যা নাই, আগে পরে হবে y - y1, y1 কত 2, y1 - y2 2 - 5, এটা -5 না, হ্যাঁ -5 বলে তাহলে এটা কি হয়ে যাবে, প্লাসের 5 হয়ে যাবে। x - x1, x1 কত -1, তার মানে এটা কি হয়ে গেল, প্লাসের 1 হলো। x1 - x2 -1 - 3, তাহলে y - 2/7 = x + 1/-4, y - 2/7 = x + 1/-4, মাইনাসের 4y প্লাসের 8 7x + 7, সব যদি এক পাশে নিয়ে আসি 7x + 4y, এটা ওই পাশে নিয়ে গেলাম +7 - 8 -8 = 0, সুতরাং 7x + 4y - 1 = 0। এই ছিল 7x + 4y - 1 = হলো 0। কিসের সমীকরণ হয়ে গেল এটা? এবি রেখার সমীকরণ হয়ে গেল। যে দুইটা বিন্দু দেওয়া ছিল ওই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল, হয়ে গেল। 7 নাম্বারটাও সেম টু সেম অঙ্ক। এটা রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম মানে সমন্বিত যে বোর্ড ছিল 2018 সালে, সেটার 3 নাম্বার সৃজনশীলের কত আসছিল। 7 নাম্বারটা হোমওয়ার্ক রয়ে গেল। দুইটা কয় নম্বর 6, এখানের 6 নম্বর প্রশ্ন কি, এত এবং এত সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করো। এটা এনে নাই, এখানে দেয় নাই, পরে আছে নাকি? আছে না। আচ্ছা, গ্রুপ 2 এ ওর বইতে একটা নতুন অঙ্ক আসছে,
ওনারে এক্সাম আছে তো তো আরেকটু নেওয়া লাগছিল, 8টা 23 বাজে, মাত্র 23 মিনিট ক্লাস নিলে হবে, আরেকটু নেওয়া লাগছিল। ভাই ওকে বলছি 40 পর্যন্ত নিয়ে তুমি যাও, আর 20 মিনিট নেও। 20 মিনিট যাওয়া যাবে না ভাই, হ্যাঁ এক্সাম আছে ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে বললাম যে আজকে একটু আমি একটু পড়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। পরের দিন যাবো দেবো। আচ্ছা তাহলে এখানে আমাদের ওইখানে ও যে প্রশ্নটা দিছে এটা গ্রুপ 2 থেকে আসছে, সেটা হলো দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং বলছে যে এই দুইটা সরলরেখার সমীকরণের ছেদবিন্দু নির্ণয় করো। আমি লাস্ট ক্লাসে সম্ভবত আলোচনা করছিলাম, হ্যাঁ লাস্ট ক্লাসে সম্ভবত, যে ছেদবিন্দু আসলে কি এবং ছেদবিন্দু কিভাবে নির্ণয় করা হয়। আমি বলছিলাম তোমরা ছোটবেলা থেকে যে সেই যে সমাধান করে আসছো, সেই সমাধানটা মূলত অ্যাকচুয়ালি বাস্তবে যেটা জিনিস সমাধান, তোমরা তো খালি মনে করছো যে এক্স এর মান এখানে বসাই দিলাম, আরেক জায়গায় বসাইলাম, এতে এক্স আর ওয়াই এর একটা মান আইলো। আসলে এটা কি হইলো? আসলে অ্যাকচুয়ালি যেটা হইলো সেটা হচ্ছে ছেদবিন্দু, মানে ওই দুইটা রেখার সমীকরণ সমাধান করা মানে ছেদবিন্দু বের হয়ে গেল। আর তোমরা ছোটবেলা থেকে যে সমীকরণগুলো এ পর্যন্ত সমাধান করছো বেশিরভাগ সরলরেখার সমীকরণ, মানে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তোমরা হয়তো যারা উচ্চতর গণিত পড়ছো সেখানে দ্বিঘাত সমীকরণের সমাধান করছো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টাইপের ফরম্যাটও ছিল। তাহলে সেখানে যেটা ছিল সেটা হয়তো কোনো বক্ররেখা, বাট এক ঘাত বিশিষ্ট যেগুলো ছিল সেগুলো কি, সেগুলো সবগুলাই সরলরেখার সমীকরণ। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এইখানে যে সমাধান দুইটা রেখার ছেদবিন্দু বের করতে কইছে, তোমরা নির্দ্বিধায় যে কাজটা করবা সেটা কি? তোমরা নির্দ্বিধায় যে কাজটা করবা সেটা হলো এই দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করবা, মানে সমাধান করবা। অ্যাকচুয়ালি কি করবা? এই দুইটা সরলরেখা সমাধান করবা। সমাধান করলেই কি হয়ে যাবে? ছেদবিন্দু বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এটা কয় নাম্বার প্রশ্ন তোমার বইতে? গ্রুপ 2 থেকে তোমার বইয়ে এটা আছে, ওই বইতে পাইছো হাত? আচ্ছা পাও নাই। আচ্ছা তাহলে জাস্ট আমরা এটা করে নেই, প্রশ্নটা লিখেই দেই প্রয়োজনে। এই বইয়ের 6 আর কি এটা, সেটা হচ্ছে তোমরা প্রশ্ন লিখে নিতে পারো 2x - 3y + 5 = 0 এবং 7x + 4y - 3 = 0 সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করো। ছেদবিন্দু নির্ণয় করো। এত সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করো। এই দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে গেছে। তোমরা গিভেন লিখে দুইটা সমীকরণ 1 নং আর 2 নং দিবা। 2x - 3y + 5 = 0 এটার 1 নং সমীকরণ ধরলা, ঠিক আছে? আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেটা হলো কত? 7x + 4y - 3 = 0 এটা আরেকটা সরলরেখার সমীকরণ, এটা 2 নং দিলাম, ঠিক আছে? এবার এই 2 নং সমাধান করবা। এখন সমাধান করার কতগুলা পদ্ধতি তোমরা পড়ালেখা করছো, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যেটা মন চায় সেটা দিয়া। অবশ্যই তোমরা অপনয়ন করবা, আমি এখানে সাজেস্ট করবো অপনয়ন, কারণ এটা খুব সহজ হবে। এই যে 1 নং রে যদি 1 নং গুণন আমরা 4 করব এবং 2 নং গুণন আমরা কত করব? 3 করব, 3 করে পাই। 1 নং রে আমরা 4 দ্বারা গুণ করব এবং 2 নং রে আমরা 3 দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে 1 নং রে যদি 4 দ্বারা গুণ করি, 4 দুগুণা 8x মাইনাস, যদি 1 নং রে 4 দ্বারা গুণ করি 3 4 12y, 1 নং রে 4 দ্বারা গুণ করলে 4 5 20 = 0। 2 নং রে আমি কত? 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে 3 7 21x। 2 নং রে যদি আমি 3 দ্বারা গুণ করি 3 4 12y, তারপরে 3 3 9 = 0। এখন দেখো এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, যেহেতু বিপরীত চিহ্ন আছে, যোগ করলে আমাদের কি হয়? এটা আর এটা কাটা চলে যায়। এই দুইটা যদি কাটা যায় তাহলে আর থাকলো কি? থাকলো এটা 21 আর 8 যোগ করলে কত? 29 না? 29x। আর এটা 20 থেকে 9 বাদ দিলে কত? 11 না? প্লাসের 11 = 0। সুতরাং x = কত? -11/29। x এর মান বের হয়ে গেলে -11/29। এখন x এর মান 1 নং অথবা 2 নং এর যে কোনো একটা সমীকরণে বসাই দিলে y এর মান চলে আসবে। x এর মান কত? 1 নং এ বসিয়ে পাই। x এর মান যদি 1 নং এ বসাই, 2 * x এর মান কত? -11/29 -11/29, ঠিক আছে? 1 নং -3y, y মানে কত? y মানে কত? y মানে তো বের করব আমরা, তাই না? 3y + 5 = 0। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, -22/29 হয় এখানে, আর হলো এখানে প্লাসের 5 আছে, ইকুয়াল হলো 3y টাই ওই পাশে নিয়ে নিলাম। তাহলে -22 +
5 30 কত 150 না? হ্যাঁ 5 30 150 থেকে আবার 5 কম, তাহলে 145 বাই 29 ইকুয়াল 3y। বা y এর মান যদি করি 145 থেকে 22 বাদ দাও তো কত হয়? 123 না? 22 23 45 হয়, 123 হয়। 123 29 আর গুণন হইলে যে 3, 123 রে 9 দিয়ে 3 দ্বারা ভাগ যায় নাকি দেখো তো? 41 হয়। তার মানে 41 বাই 29। তাহলে নির্ণীয় ছেদবিন্দু, এই সমাধান মানে কি ছেদবিন্দু। এখন নির্ণীয় ছেদবিন্দু x, y ইকুয়াল কত? এখানে হলো x এর মান বাড়াইছে -11 বাই 29 আর 41 বাই 29। এই হচ্ছে ছেদবিন্দু। এই দুইটাই, এটা কি এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের হয়ে গেল। হইছে এটা? তাহলে কি আমরা এখানে থেকে এটা কয় নাম্বার অঙ্ক? এই গ্রুপ থেকে আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে 8 নাম্বার। সেটা বলছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, এখানেও 1 2 এবং 3 4 দেওয়া আছে। প্রথমটারে 1 2 ধরো, এ রে 1 2 ধরো, আর বি রে কি ধরবা তোমরা? বি কে হচ্ছে 3 4 ধরো। এবার এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ লেখো। এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1, y মাইনাস y1, y1 কত? 2, y1 মাইনাস y2, 2 মাইনাস 4, x মাইনাস x1, x1 কত? 1, x1 মাইনাস x2, x1 মাইনাস কি? x2, ঠিক আছে? y মাইনাস 2 বাই কত? মাইনাস 2, x মাইনাস 1 বাই কত? মাইনাস 2 চলে গেলে y মাইনাস 2 ইকুয়াল x মাইনাস 1। সব এক পাশে নিয়ে আসলে y মাইনাস x মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল 0, বা মাইনাস এক্স প্লাসের ওয়াই মাইনাসের 1 ইকুয়াল 0। মাইনাস দ্বারা গুণ করলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এখন আবার এক্স ওয়াই বিন্দুটি প্রদত্ত রেখার উপর অবস্থিত হলে, প্রদত্ত রেখার উপর অবস্থিত হলে, এই একটা কথা মনে রাখো, কোনো একটা বিন্দু কোনো সরল রেখার উপর অবস্থিত, অথবা কোনো একটা সরল রেখা কোনো একটা বিন্দুগামী, এই দুই ক্ষেত্রে ওই বিন্দু দিয়া ওই সরল রেখা সিদ্ধ হবে। কথা বুঝতে পেরেছো? লেখা নাও সবাই। কোনো একটি বিন্দু, কোনো একটি সরল রেখা, এই কথা লেখা অঙ্ক পরে। কোনো একটি সরল রেখা, হ্যাঁ কোনো একটি সরল রেখা কোনো বিন্দুগামী, কোনো একটি সরল রেখা কোনো বিন্দুগামী, অথবা কোনো একটি সরল রেখা কোনো বিন্দুগামী, অথবা কোনো বিন্দু কোনো সরল রেখার উপর অবস্থিত, অথবা কোনো বিন্দু কোনো সরল রেখার উপর অবস্থিত, এই সকল ক্ষেত্রে ওই বিন্দু দ্বারা সরল রেখাটি সিদ্ধ হবে। ওই বিন্দু দ্বারা সরল রেখাটি সিদ্ধ হবে। অর্থাৎ লিখছো? অর্থাৎ বিন্দু দ্বারা সিদ্ধ হওয়া মানে কি জানো? সিদ্ধ অর্থাৎ ওই বিন্দুটি সরল রেখার উপর বসানো যাবে। লেখো অর্থাৎ ওই বিন্দুটি সরল রেখার সমীকরণে বসানো যাবে। অর্থাৎ ওই বিন্দুটি সরল রেখার সমীকরণে বসানো যাবে। বুঝতে পেরেছো? এখন এই যে বলছে যে এক্স ওয়াই বিন্দুটি প্রদত্ত রেখার উপর অবস্থিত, তাহলে এই এক্স ওয়াই বিন্দুটা ওই সরল রেখার উপরে বসানো যাবে। এখন দেখো নিয়ম হলো কি, এই প্রথমটা যেটা বুঝ, এখানে বুঝের পরিবর্তে এটা বসানো লাগবে। এই পরেরটা হলো কোটি, এখানে কোটির পরিবর্তে বসানো যাবে। তাহলে এক্স এর পরিবর্তে এক্স, তাহলে এক্স রয়ে গেল। ওয়াই এর পরিবর্তে ওয়াই, তাহলে তো ওয়াই রয়ে গেল, প্লাস 1 রইল। প্রমাণিত না দেখাইতে গেছে, সেটা তোমরা লিখবা। এখন যদি এনে এরকম বিন্দু না থাকে, এক্স ওয়াই না থাকে, এনে যদি মনে করো যে 2 3 বিন্দু থাকতো, তাহলে এক্স এর জায়গায় 2 বসাইতাম, ওয়াই এর জায়গায় 3 বসাইতাম। বুঝতে পারছো কথা? উঠাও। গ্রুপ 3 থেকে, গ্রুপ 3-র এখানে যেটা নাম্বার, সেই নাম্বার অনুসারে এটা হচ্ছে 10 নাম্বার অঙ্ক। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা ত্রিভুজের কি দেওয়া আছে? শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। একটা ত্রিভুজ আঁকায় ফেলো তোমরা, আঁকায় ফেলো একটা ত্রিভুজ। বলছে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে মনে করো আমি এ ধরলাম, এটা হচ্ছে 2 4,
এটা আমি বি ধরলাম, এটার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -4, -6, আর একটা সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 6, আর একটা হচ্ছে -8, 6 আর একটা হচ্ছে -8। তাহলে এরকম দেওয়া আছে, বুঝতে পেরেছো? এখন ব্যাপারটা হলো যেটা বলছে যে এই সরল এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যে ত্রিভুজের দেওয়া আছে সেই ত্রিভুজের মধ্যমাগুলার সমীকরণ বের করা লাগবে। কার সমীকরণ বের করতে হবে? মধ্যমাগুলার। এখানে মধ্যমাগুলা কি কি আছে? মধ্যমাগুলা তো আমি এখন আঁকাই নাই। এটা একটা মধ্যমা হইতে পারে, এটা আর একটা মধ্যমা হইতে পারে, হ্যাঁ, তারপরে এইখানে এটা আর একটা মধ্যমা হইতে পারে। তার মানে আসলে অ্যাকচুয়ালি এইগুলার সমীকরণ বের করতে হবে। কি করতে হবে? এইগুলার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে বিসি মানে এ থেকে যে মধ্যমাটা হইলো এটার নাম দিলাম এডি, এটার নাম দিলাম কি আমরা? এডি, ঠিক আছে? এটা এডি মধ্যমা। আর বি থেকে এসি এর উপর যে মধ্যমা এটার নাম দিলাম বিই, আর সি থেকে এবি এর উপর যে মধ্যমা এটার নাম দিলাম আমরা সিএফ, ঠিক আছে? তার মানে আমাদের মূলত এডি বিই সিএফ এগুলার সমীকরণ বের করতে হবে। তোমরা জানো মধ্যমাগুলা বিপরীত বাহুরে সমদ্বিখণ্ডিত করে। মধ্যমাগুলা বিপরীত বাহুরে কি করে? সমদ্বিখণ্ডিত করে। যদি তাই করে থাকে তাহলে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো কিনা? ডি বিন্দু শুরুতে আমরা এই কথাটা লিখেই নিতে পারি যে আমরা জানি মধ্যমাগুলো ত্রিভুজের মধ্যমাগুলো বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং ডি এর স্থানাঙ্ক ডিটা তাহলে কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। তাহলে -4 যোগ 6 ভাগ হইল 2, আর হইল -6 যোগ +-8 ডিভাইডেড বাই 2। তাহলে কত হইল? বিন্দুটা হইল 6 থেকে 4 বাদ দিলে 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে 1, আর এইখানে কত? এখানে হচ্ছে -6 -8, তাহলে 14 রে 2 দ্বারা ভাগ করলে কত? -7, ঠিক আছে? 1 -7, ঠিক আছে? ডি এর স্থানাঙ্ক। আরেকটা কি এর স্থানাঙ্ক? ই এর স্থানাঙ্ক কত? ই এর স্থানাঙ্ক হচ্ছে 6 আর 2 যোগ করলে কত? 8, 8 রে 2 দ্বারা ভাগ করলে কত? 4, আর -8 আর -4 যোগ করলে কত? -12। অথবা আমরা লিখে দেখে দিই, তোমাদের আবার ঝামেলা মনে হতে পারে। কোনটা? এটা প্রথমটা না, মাইনাস না তো, 6 বড় তো, এজন্য মাইনাস না। এটা হলো 6 যোগ 2 ভাগ হচ্ছে 2, আর হইলো -8 যোগ হইলো 4 ভাগ হচ্ছে 2। তাহলে এইখানে হইলো 8 রে 2 দ্বারা ভাগ করলে 4, আবার 8 থেকে 4 বাদ দিলে 4 রে 2 দ্বারা ভাগ করলে 2, কিন্তু মাইনাস হবে -2, কারণ -4 থাকে। তাহলে আমরা এখানে ডিই পাইলাম। আর এফ এর স্থানাঙ্ক বের করব। এফ এর স্থানাঙ্কটা কি? এফটা হলো এবি এর মধ্যবিন্দু। এফটা কার মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু। তাহলে -4 যোগ 2, -4 যোগ 2 ভাগ 2, কমা এখানে কত? -6 যোগ 4 ভাগ হচ্ছে কত? 2। তাহলে বিন্দুগুলো অ্যাকচুয়ালি কত আসে? -2, তার মানে -1 আসে এটা। আর এখানে 6 থেকে 4 বাদ দিলে এখানেও -1ই আসে, তাই না? তাহলে -1 আমরা ডিইএফ বিন্দুগুলার স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমরা এডি রেখার সমীকরণ, বিই রেখার সমীকরণ, সিএফ রেখার সমীকরণ বের করে ফেলবো, ঠিক আছে? এবার আমরা এডি রেখার সমীকরণ বের করব। এডি রেখার সমীকরণ কি হবে? এডি রেখার সমীকরণ হবে যে এ আর ডি। দেখো দুইটা বিন্দু জানি, ওই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ, যাদের সূত্র জানা নাই তাদের জন্য লিখলাম y - y1 ডিভাইডেড বাই y1 - y2 x - x1 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে এখানে x1 y1 হলো a, আর x2 y2 হচ্ছে d। তাহলে এডি রেখার সমীকরণ যখন আমরা বের করব y - y1, y1 কত? y1 হচ্ছে আমাদের এ বিন্দুর কোটি, এ বিন্দুর কোটি হচ্ছে 4, y1 - y2 4 মাইনাস ডি বিন্দুর স্থানাঙ্ক জানি কত? -7, কোটি হলো -7। হ্যাঁ, এরপরে x - x1 হলো 2, x1 - x2, d এর কত? ভুজ কত? 1। তাহলে y - 4/7 = 11, x - 2/1। আমরা যদি একটু জাস্ট আড়াআড়ি গুণ করি, y - 4 = 11, x - 11 × 2 = 22,
তাহলে 11x মাইনাস 22 মাইনাসের y প্লাসের 4 ইকুয়াল 0। সুতরাং 11x মাইনাসের y মাইনাসের 18 ইকুয়াল 0। 22 থেকে 4 বাদ দিলে 18। ঠিক আছে, এটা হচ্ছে এডি রেখার সমীকরণ পেয়ে গেলাম। অনুরূপভাবে বিই রেখার সমীকরণ বাই করবা, তারপরে সিএফ রেখার সমীকরণ বের করবা। আর কোলা করে দিব না, এডি বের করে দিলাম, বিই রেখার সমীকরণ করবা, সিএফ রেখার সমীকরণ তোমরা সেম টু সেম ভাবে করবা। ঠিক আছে, আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে গ্রুপ 4 হয়েছে সবারই। আমরা গ্রুপ 4 থেকে করব। গ্রুপ 4 থেকে শুরুতেই যে অঙ্কটা করতে চাই সেটা হচ্ছে 12। তোমরা এই অঙ্ক করার আগে একটু আমরা কিছু বেসিক যেটার আগে আলোচনা করছিলাম সেটাই বলতে চাই, কারণ তোমাদের কোনো কিছুই তো মনে থাকে না, নাকি থাকে? এক্স অক্ষের সমীকরণ কি সবাই চিল্লায় বলো তো? এক্স অক্ষের সমীকরণ কেমনে চিল্লাবা, কারণ পারো না, চিল্লানো তো অধিকার। ওয়াই অক্ষের সমীকরণ, x equal 0 ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল, তারপরে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স ইকুয়াল এ। চারটা সূত্র বলো। এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের আইলে লাগবে না, 100 বার লেখাও তোমরা মুখস্থ করতে পারবে না, তোমরা গাধা। তোমরা পড়ালেখা করো কি বাসায় গিয়া? বাসায় গিয়া খালি মানে এই কোচিং আইলেই পড়ালেখার কথা মনে পড়ে তোমাদের, তোমরা বাসায় এক অক্ষরও পড়ো না। পৃথিবীর সবচেয়ে গাধা স্টুডেন্ট আল্লাহ আমার কাছেই পাঠিয়ে দেয়, বুঝছো? আমার ভাগ্য খারাপ নাকি আসলে আমি জানি না, আমি সবচেয়ে গাধা স্টুডেন্ট যেগুলো সেগুলো আমি বেশি পড়াই। যাই হোক, এটাও আমার হয়তো ক্রেডিট, মানে অন্যেরা বেশিরভাগ টিচাররা ভালো স্টুডেন্ট পড়ে ভালো করে, আমি খারাপ স্টুডেন্ট পড়ে ভালো করি, এটা আমার ক্রেডিট বলতে পারো তোমরা। রিয়েল কথা, আমি এই পর্যন্ত বেশি যেগুলো পড়াইছি বেশিরভাগ উইক স্টুডেন্ট পাইছি, আল্লাহর রহমতে ভালো করছে বেশিরভাগ পোলাপান আমার কাছে যারা আসছে। আমি অনেক পড়াই, সে যদি আমার কথা হলে আমার কাছে যদি কোনো স্টুডেন্ট এসে পড়ে, সে যদি কিছু নাও পড়ে, খালি যে আমি এরও বলছি যে শুধু যদি আসে আর যেগুলো অঙ্ক করে সেগুলো যদি একটু দেখে তাহলে সে পাস করবে, মোটামুটি ভালো রেজাল্ট করবে, বুঝো নাই? তবে এখন ব্যাপারটা হলো তুমি মার্ক টু দ্য পয়েন্ট, তুমি যদি এ প্লাস মার্ক পাইতে চাও দ্যাটস নট এনাফ, তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে। আমি যে অঙ্ক করে দিই সেগুলো করতে হবে, আমি আমার এই অঙ্কের এই কনসেপ্টগুলো ব্যবহার করে অতিরিক্ত এমসিকিউ সৃজনশীল পড়া লাগবো। আমি হয়তো এমসিকিউ সৃজনশীল পড়াবো, আমি হয়তো 20-25টা 30টা 100টা এমসিকিউ পড়াবো, আমি হয়তো 10-15টা সৃজনশীল পড়াবো, দ্যাটস নট এনাফ ফর গেটিং এ প্লাস। এ প্লাস পাওয়ার জন্য সেটা কিন্তু এনাফ না, আরও তোমাকে স্টাডি করতে হবে, অনেক ধরনের প্রশ্ন সলভ করতে হবে। তো যাই হোক, তাহলে এই সমীকরণ 4টাকে আজকে লিখে দিছি না এর আগেও লিখে দিছি? আল্লাহর রহমতে তোমাদের মাথায় কারোরই নাই, তাহলে এখন চিল্লে এই মুহূর্তে মুখস্থ করো। এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স অক্ষে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল এ। এই মুখস্থ হবে এগুলা, এগুলো মনে থাকবে, সবসময় মনে রাখতে হবে এগুলা। মানে ব্যাপারটা হলো একদম বেসিক জিনিস, ম্যাথের মানে সরল রেখার বেসিক জিনিস। তুমি অক্ষ নিয়ে যখনই কাজ করবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ সমীকরণ নিয়ে যখনই কাজ করবে সবার আগে এগুলো আসবে। আমরা তো এই অধ্যায়টা সমীকরণ নিয়ে কাজ করতেছি, তাই না? দেখো 2 বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ নিয়ে কাজ করতেছি, 1 বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ নিয়ে কাজ করতেছি। তাহলে তুমি সরল রেখার সমীকরণগুলো যে পাইছো এগুলো কোথায় বসায় পাইছো? কোন একটা ইয়ের মধ্যে বসাই তো পাইছো। তাহলে সেই কি বলে ওই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসে কার্তেশীয় স্থানাঙ্কে বসায় পাইছো। কারণ কার্তেশীয় স্থানাঙ্কের বেস হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই দুটো তাকে জানতে হবে। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল 0, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল 0। এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা যদি হয় সেটা সমীকরণ ওয়াই ইকুয়াল বি, মানে বি বলতে এখানে যে কোনো একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? আবার এক্স অক্ষের সমীকরণ বললে ওয়াই, মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বললে তখন এক্স ইকুয়াল এ, এ বলতে এখানে কোনো একটা ভ্যালু থাকবে, কোনো একটা সংখ্যা থাকবে। কথা কি বুঝাইতে পেরেছি? দেখো আমরা এই অংশ আলোচনা কেন করলাম, কারণ আমরা যে 12 নম্বর অঙ্কটা করবো শুরুতে এখানে কয়েকটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখার সমীকরণগুলো আমি যদি একটু এটা মুছে দিলাম, এই সরলরেখার দেখো এই কি বলে এই সরল 12 নম্বর অঙ্কটা যদি আমি করতে যাই তাহলে শুরুতেই যে দেওয়া আছে আমরা একটু লিখে নেই, সেটা হলো x-4 = 0 দেওয়া আছে। এটা কেমন? এটা একটা সরল রেখার সমীকরণ এট ফার্স্ট, মানে এটা তুমি মানো কিনা প্রথম কথা। দিস ইজ এ স্ট্রেট লাইন ইকুয়েশন এন্ড তুমি এটা মানো কিনা, তুমি এটা ফিল করো কিনা যে এটা একটা সরল রেখার সমীকরণ। যদি বলো তুমি ফিল করো তাহলে আমাকে বলো তুমি কিভাবে এটা ফিল করো।
এটা কিভাবে ফিল করে যে এটা একটা সরলরেখা? y অক্ষের সমান্তরালে সমীকরণ। এখানে x এর উপর এক ঘাত আছে, x এর উপর কোনো পাওয়ার নাই, x হলো এক ঘাত বিশিষ্ট থাকলে সেটা সরলরেখা হবে। এটা এক নাম্বার কথা। এখন এটা কোন সরলরেখার সমীকরণ? x = 4 এই ফরম্যাট যদি লেখো, দেখো y অক্ষের সমান্তরাল রেখা মিলছে কিনা। y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কেবল বললাম না x = x, এর মান এবার 4, এটাই দেওয়া আছে তোমাকে, বুঝছো? এটা 1 নং লেখা রাখো। এরপরে কি? এরপরে দেওয়া আছে y - 5 = 0, y - 5 = 0, এটা সরলরেখার সমীকরণ কি? এখন তো 100 এ 100 ফিল করতেছো। এখন y অক্ষের কোন সরলরেখার সমীকরণ? এটা কোন সরলরেখার সমীকরণ? এটা হলো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এরপরে আরো দেওয়া আছে, এরপরে দেওয়া আছে x + 3 = 0। কি দেওয়া আছে? x + 3 = 0। x + 3 = 0 যদি থাকে, x - 3 = কত? x = -3 আসে। এটাও সরলরেখার সমীকরণ কিনা বলো? এবং এটা কেমন সরলরেখার সমীকরণ? x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। এখানে -3 আছে, এটা নো প্রবলেম। এর মান কি আমি বলে দিছি যে পজিটিভ হবে অলওয়েজ, নেগেটিভ হতে পারবে না। এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা, এরপর যেটা আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে y + 2 = 0। তাহলে y + 2 = যদি 0 হয়, তাহলে y এর মান কত আসে? এখানে -2 আসে না? y এর মান কি আসে? -2 আসে। এখন ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করো। এই যে চারটা সরলরেখার সমীকরণ পাইলা, এই চারটা সরলরেখার সমীকরণই কোনোটা x অক্ষের সমান্তরাল, কোনোটা y অক্ষের সমান্তরাল। এখন তোমাদের যেটা শিখতে হবে, তুমি তো মুখে স্বীকার করলা, এখন এগুলা ছক্কা কষে যদি বসাই এই সরলরেখাগুলা কেমন হবে সেটা তোমাকে আগে বুঝতে হবে, বা ছক্কা কষে এগুলা স্থাপন করতে হবে, এটা শেপ দাঁড় করাইতে হবে তোমাকে। তাহলে শেপ দাঁড় করাইতে গেলে তোমার সবার আগে যেটা লাগবে, অক্ষ লাগবে না? অক্ষ, দিস ইজ x অক্ষ এন্ড দিস ইজ y অক্ষ। অক্ষ তুমি চিহ্নিত করে ফেললা। এখন তুমি সরলরেখাকে রিপ্রেজেন্ট করবা। কি করবা? রিপ্রেজেন্ট করবা। সবার শুরুতে যেটা ছিল x = 4, এটা কিসের সমীকরণ? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x = 4 কি? y অক্ষের সমান্তরাল সমীকরণ। x এর মান কত আছে এখানে? 4। এই যে তুমি এইদিকে 4 গুণে যাবা, 1 2 3 4। এখন কি দেওয়া লাগবে? x y অক্ষের সমান্তরাল, তোমরাই তো কইলা। তাহলে এই যে 4 নেওয়ার পর y অক্ষের সমান্তরাল একটা দাগ দিবা, এটাই x = 4। কথা ক্লিয়ার? এরপরে দেখো y = 5 কিভাবে স্থাপন করবা। y = 5 জানি কিসের সমীকরণ? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y এর মান 5 দেওয়া আছে, তাহলে x এর মান কত? x এর মান অ্যাকচুয়ালি নাই, 0। x এর মান 0, y এর মান 5, 1 2 3 4 5। ঠিক আছে? এবার তুমি x অক্ষের সমান্তরাল রেখা দাও, x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটা কত? y = 5। এটা y = 5। বুঝতে পারলা কিনা? কথা বলো। আচ্ছা, এখন এরপরে x = -3, এটা কিসের সমীকরণ? y অক্ষের সমান্তরাল, কিন্তু x এর মান কত দেওয়া আছে? -3। 1 2 3, x এর মান -3, y অক্ষের সমান্তরাল বলছো তোমরা, তাহলে এইভাবে দিবা x - 3। কথা ক্লিয়ার কিনা? এই যে এটা y অক্ষ, এটা সমান্তরাল। এরপরে দেখো লাস্ট যেটা আছে y = -2, এটা x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ, তাই না? তাহলে y এর মান কত দেওয়া আছে? -2, x এর মান নাই, 0, x এর মান 2, y এর মান -2, 1 2। ঠিক আছে? 1 2 -2 আছে না, নিচের দিকে দিছে, এইজন্য এই যে y = -2। তাহলে এই চারটা সরল রেখা আমি ছক্কা কষে স্থাপন করছি। কিভাবে করছি দেখছো? তোমরা এরপরে কোনো x অক্ষের সমান্তরাল রেখা অথবা y অক্ষের সমান্তরাল রেখা যদি আসে তোমাদের সামনে, তোমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবা তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই যে চারটা সরল রেখা আমরা আঁকাইছি, এই চারটা সরল রেখা আঁকানোর ফলে এখানে একটা ঘটনা ঘটছে, সেগুলো হচ্ছে একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। কি হয়েছে? একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তোমাদের কাছে যেটা প্রশ্ন করছে ওরা, সেটা হলো এই চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। যদি তাই করে তাহলে চতুর্ভুজের কর্ণ দুইটার সমীকরণ বের করতে কইছে। কর্ণ দুইটার সমীকরণ। আচ্ছা, তাহলে আমার চতুর্ভুজটা কি হলো একটাবার আমরা একটু মার্ক করতে চাই। এটা হচ্ছে একটা ভিন্ন একটা কালি দিয়ে আমরা একটু মার্ক করে নিলাম আমাদের চতুর্ভুজটা কি। এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। কথা সত্য কিনা বলো? ভিতরে তো চতুর্ভুজ আরো অনেকগুলাই দেখতে পাইতেছো, সবগুলা কি আমি যেটা চাইতেছি সেটা? সবগুলা কিন্তু আমার ওইটা না। এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখা। চারটা, এই যে চারটা রেখা দিয়েছিল 1 2 3 4, সেই চারটা দ্বারা মানে সরলরেখা এটা, এই যে চতুর্ভুজ এটা। এখন এই চতুর্ভুজটার আমরা একটা নাম দিতে পারি কিনা? নাম দিতে পারি অবশ্যই, আমাদের নাম দেওয়ার এখানে রাইট আছে। আমরা দিলাম এটা a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, এটা d বিন্দু। তাহলে কিন্তু এই সরলরেখা চতুর্ভুজটার নাম হয়ে গেল ABCD। ABCD এর কর্ণ কয়টা? কর্ণ হচ্ছে 2টা। তাহলে আমাদের এখানে বের করতে বলছে সেই কর্ণ দুইটার সমীকরণ। তার মানে এইটার সমীকরণ বাই করতে কইছে, আর এইটার সমীকরণ বাই করতে কইছে। AC আর BD এর সমীকরণ বের করতে কইছে। তোমরা তো চিত্র আঁকায়া ফেললা, ACBD কর্ণ সেটাও জানলা। এখন কর্ণের সমীকরণ বের করতে গেলে বিন্দু তো লাগবে। রেখার উপর যে কোনো রেখার সমীকরণ বের করতে গেলে ওই রেখার উপর তো দুইটা বিন্দু লাগবে, অথবা একটা বিন্দু আর একটা ঢাল লাগবে। তাইলে এখন বিন্দুগুলা তো নাই, তাহলে বিন্দুগুলা বের করা যায় কিনা? আমরা জানি যে সরল রেখাগুলা যে বিন্দুতে ছেদ করে সমাধান করলে ছেদবিন্দু বের হয়, তাই না? আমরা সমাধান করেও ছেদবিন্দু বাইতে করতে পারি, অথবা চিত্র দেখে সরাসরি লিখে দিতে পারি। দেখো এই রেখার উপরে, এই যে এই রেখার উপরে x এর সব মান -3 কিনা বলো?
এই রেখার উপর এক্স এর মান কত -3 কিনা, তাহলে এক্স এর মান যদি -3 হয় তাহলে এ বিন্দুর বুস -3 কথা বললে কি বলবো? আচ্ছা, আর দেখো এই যে এ বি যে রেখাটা, এই যে হলুদ হলুদ মার্কে যেটা মার্ক করা আছে, এই রেখাটার সকল বিন্দুতে কোটির মান 5 কিনা, কোটির মান 5, তাহলে কোটির মান যদি 5 হয় তাহলে এই এ বিন্দুর কোটি 5 কিনা বলা যায় কিনা? অথবা এই যে বুঝাইলাম এটা চিত্র দেখে তুমি যদি এমনি না করে তুমি দেখো এই এ বিন্দুটা কার কার ছেদবিন্দু, কোন কোন রেখার ছেদবিন্দু, y = 5 মানে 2 নং রেখা, আর x = -3 3 নং রেখা, 2 নং আর 3 নং রেখার ছেদবিন্দুটা না? তাহলে 2 নং আর 3 নং রেখার ছেদবিন্দুর মধ্যে দেখো x এর মান কত -3, y এর মান 5, তাহলে ছেদবিন্দু তো -3 5, এই যে -3 5, দুই ভাবেই দেখাইলাম তোমাদের। মনে করো এটা তো সোজা আছে, এন্ড সমীকরণটা যদি আরো বড় সমীকরণ থাকতো তখন তো আর এনে সরাসরি x এর মান y এর মান থাকতো না, তখন কিন্তু সমাধান করে নিয়ে আসতে হইতো। আচ্ছা এনে সমাধান করা লাগতেছে না, চিত্র দেখাও করতে পারতেছি, আর চোখে তাকাইলে এনে খালি x y এর মান দেওয়াই আছে খালি লেখা। আচ্ছা এবার ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে তোমরা বলো তো কি হবে? -3 -3 আর -2, কারণ ডি বিন্দুটা হলো এডি রেখার উপর অবস্থান করে, আর এডি রেখার সব জায়গায় বুজের মান হলো -3 আর কোটির মান হচ্ছে -2, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দু বিসি রেখার উপর অবস্থান করে, x এর মান হলো 4, y এর মান হচ্ছে -2। বি বিন্দুর স্থানাঙ্ক কত? x এর মান 4, y এর মান হচ্ছে 5, এই যে x এর মান 4, y এর মান এই যে 5, ঠিক আছে? এই রেখা আর এই রেখার ছেদ বিন্দু, তাহলে বিন্দু সবগুলাই পেয়ে গেছি না? এখন এসি রেখার সমীকরণ বের করতে আমাদের ঝামেলা আছে কোনো? এসি কর্ণ এসি এর সমীকরণ, কর্ণ এসি এর সমীকরণ, এই আমরা কর্ণ এসি এর সমীকরণ বের করার জন্য ওই যে দুই বিন্দু জানি y - y1, y1 আমি ধরলাম হচ্ছে 5 ডিভাইডেড বাই y1 - y2, 5 - 2 তাহলে +2, তারপরে x - x1 কত? x1 হচ্ছে -3 তার মানে +3 হয়ে গেল, x1 - x2 -3 আর হলো -4, -3 -4, দেখো y -5/7 আর এখানে x + 3/-7, উভয় পাশ থেকে 7 চলে গেল, কি চলে গেল? 7 চলে গেল, তাহলে কি স্বাধীন হয়ে গেল নাকি? তাহলে y - 5 = x + 3/-1 থেকে গেল এখানে, এখন আর গুণ করো, -এর y + এর 5 x + 3 সব এক পাশে নিয়ে আসো, x + এর y, এই yটা যদি ওই পাশে যায় x + এর y আর 5টা ওই পাশে গেলে -5 + 3 তাহলে কি -2 = 0। এই যে এটা হলো এসি কর্ণের সমীকরণ। অনুরূপভাবে বিডি কর্ণের সমীকরণ তোমরা করে ফেলবা। কথা কি বুঝতে পেরেছো? উঠাও তাহলে এখন।